ও মা গো, বাবা গো, মরে গেলাম গো। প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর সহ্য করতে পারছি না, খুব ব্যথা লাগছে। এই, একদম চুপ। পাশের রুমে গেস্ট রয়েছে, ওরা শুনতে পারলে কি মনে করবে? তা আমি কি করব? প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমার খুব ব্যথা লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। এই বলে নেহা আবারও কান্না করতে লাগলো। কিন্তু রাফি এইসবের কোনো তোয়াক্কা করলো না। সে তার মতো করে তার কাজ চালিয়ে যেতে লাগলো। আজ তার বাসরাত বলে কথা। 26টা বছর অপেক্ষা করেছে শুধুমাত্র এই একটা রাতের জন্য। আর এখন কি সে বউকে ছেড়ে দেবে নাকি? যদিও মেয়েটা তার স্বেচ্ছায় হয়নি, তারপরেও তো বাসরাত বলে কথা। প্রায় আধা ঘন্টা পর রাফি নেহাকে ছেড়ে দেয়। তারপর আলমারি থেকে একটা লুঙ্গি বের করে সোজা ওয়াশরুমে ঢুকে বল। এদিকে নেহা ব্যথায় কাতরাচ্ছে, সোজা হয়ে বসতে পর্যন্ত পারছে না। অনেক কষ্টে নিজেকে তুলে একটু হেলান দিয়ে বসে, কিন্তু খুব ব্যথা করছে। নেহা পেটে হাত দিয়ে বসে আছে। এদিকে রাফি ওয়াশরুমে গিয়ে প্রায় 20 মিনিট শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। নেহা রুমের দরজা খোলার আওয়াজ পেয়ে একটু নড়েচড়ে বসলো। আর তখনই দেখতে পেল পুরো বিছানার চাদরটা রক্তের দাগে লাল ছোপ ছোপ হয়ে আছে। অপরদিকে নেহার শরীরে ওই মুহূর্তে একটা সুতাও ছিল না, কারণ রাফি তার শরীর থেকে সমস্ত বস্ত্র ছিনিয়ে নিয়েছিল। তাই নেহা তাড়াতাড়ি করে বিছানার চাদরটা দিয়ে নিজের শরীরটা ঢেকে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো। ততক্ষণে রাফি রুমের ভিতরে চলে এসেছে। নেহাকে এমন অবস্থায় দেখে রাফি হুঙ্কার দিয়ে বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা তোমার? এখনো সংসেজে এখানে বসে আছো কেন? তাড়াতাড়ি ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে এসো। রাত অলরেডি 3টা বেজে গেছে, আমাকে ঘুমাতে হবে। আমার খুব ব্যথা লাগছে, আমি নড়াচড়াও করতে পারছি না। আপনাকে তো তখন বললাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এই দেখো, একদম ঢং করবে না। ঢং করা আমার একদম ভালো লাগে না। যখন এগুলো করতেই পারবে না, তখন বিয়ে করেছিলে কেন? আচ্ছা দেখুন, আপনার সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, আমি আপনার বৈধ স্ত্রী। আপনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন, কিন্তু তাই বলে আপনি আমার সঙ্গে প্রথম দিনই জোর করে এভাবে করবেন? তাছাড়া আপনার আর আমার বয়সের পার্থক্যটা দেখেছেন? আপনি একজন পুলিশ অফিসার, আর আমি এই সবে মাত্র ইন্টার 2য় বর্ষের ছাত্রী। যখন এতই কুচি কুচি, তাহলে বিয়ে কেন করেছিলে? বিয়ে না করলেই তো পারতে। তোমার বাবা মাকে বলে দিতে তোমার এখনো স্বামীর সঙ্গে সেক্স করার মতো সময় হয়ে ওঠেনি। এই কথা বলে রাফি ওয়ার্ড্রব থেকে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে নেহা বিছানার ওপর বসে বসে কান্না করছে। সে কিছুই ভাবতে পারছে না কেন তার সঙ্গে এরকম হচ্ছে। এই মানুষটা তো নিজের ইচ্ছে তাকে বিয়ে করেছে, তাহলে কেন সে তার বউয়ের সঙ্গে এরকম আচরণ করছে? নেহা কোনো রকমে বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে দিয়ে নেহা ইচ্ছামতো কান্না করছে, যাতে এই কান্নার আওয়াজ কেউ শুনতে না পায়। প্রায় ঘন্টা খানেক পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে নেহা, কিন্তু সে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিল না, তার খুব ব্যথা করছিল। এদিকে নেহার রুমে এসে দেখে রাফি অনেকক্ষণ আগেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। তাই সে আস্তে আস্তে বিছানার উপর বসে পড়ে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার চোখে ঘুম লেগে আসছিল। তাই সে মনে মনে ভাবলো, যা হওয়ার তা হয়ে গেছে, এবার অন্তত একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই কথা ভেবে নেহা যেই না বিছানার অপর পাশে শুতে যাবে, তখনই রাফি আবারও চিৎকার দিয়ে ওঠে। এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি এখানে শুতে এসেছো কেন? আমি কি তোমাকে বলেছি নাকি এখানে শোবার জন্য? তাহলে আমি কোথায় শোবো? সেটাকে আমি তোকে বলে দেবো নাকি? তবে ভুল ভুল করেও আমার সঙ্গে একই বিছানা ঘুমানোর দুঃসাহসটাও দেখাবি না। আপনি আমার সঙ্গে এরকম করছেন? এই দেখ, একদম ফটর ফটর করবি না। এখন আমার ঘুমানোর সময়, আমি ঘুমাবো, কোনো বিরক্ত নয়। ধমক দিয়ে এই কথাটা নেহাকে বলে রাফি অপর পাশে যেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নেহা কোনো উপায় না পেয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাফি দেখতে পায় না হাসফ এসে ঘুমাচ্ছে। তখন সকালে 7টা বাজে। রাফি তখনই নেহার চোখে এক গ্লাস পানি ঢেলে দিল। নেহা ধরফর করে উঠে বসলো আর তারপর বলতে লাগলো, কি হলো, আপনি এভাবে আমার উপর পানি ঢাললেন কেন? তো কি তোকে কোলে নিয়ে নাচবো নাকি আমি? সকাল কয়টা বাজে দেখেছিস? এখনো জমিদারের মেয়ের মতো ঘুমাচ্ছিস কেন? তাড়াতাড়ি কিচেনে যা, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই বলে নেহা কিচেনে চলে গেল। তো ভিউয়ার্স, কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না তো রাফি কেন নেহার সঙ্গে এরকম করছে? তো চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আজ থেকে 1 মাস আগে
নেহা কলেজ থেকে বাড়িতে ফিরছিল, তখনই হঠাৎ দেখতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে। নেহা তখন তার বান্ধবীদের নিয়ে ওইদিকে এগিয়ে যায়। দেখতে পায় গাড়ির ভিতরে একজন মধ্যবয়স্ক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কপালে চোট লেগেছে। তখন নেহা তার বান্ধবীদের সহায়তায় ওই ভদ্রলোককে নিয়ে হসপিটালে চলে যায়। ওই ভদ্রলোকের জ্ঞান ফিরে না আসা পর্যন্ত নেহা সেখানেই অবস্থান করে। যখন জ্ঞান ফিরে আসলো তখন নেহা ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে গেল। আঙ্কেল, আপনার বাড়ির কোনো নাম্বার আছে যাতে আমরা আপনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারি? আমার মোবাইলে দেখো, রাফি নামের একটা নাম্বার সেভ করা আছে। ওটা আমার ছেলের নাম্বার। আর তুমি আমার ছেলেকে ফোন করে জানিয়ে দাও। নেহা তখন ভদ্রলোকের মোবাইলটা নিয়ে রাফি নামের সেভ করা নাম্বারটাতে ফোন দেয়। 2-3 বার ফোন হতেই রাফি ফোনটা রিসিভ করে আর তারপরেই বলতে থাকে, বাবা, তোমাকে কতবার বললাম আমার ডিউটি টাইমে ফোন দিবে না, আমি ডিউটিতে আছি। আরে মশাই, আপনি তো যা ইচ্ছে তাই লোক। এদেরকে আপনার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আপনি বলছেন আপনার বাবা যাতে আপনাকে ফোন না দেয়? হোয়াট? এসব আপনি কি বলছেন? আমার বাবার অ্যাক্সিডেন্ট হলো কি করে আর এখন কোথায় আছে? নেহা তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে আর তারপর হসপিটালের অ্যাড্রেস দিয়ে দেয়। ঘন্টা খানেকের মধ্যে সেখানে এসে পৌঁছায়। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, তাই নেহা ভদ্রলোককে বলে, আঙ্কেল, সন্ধ্যা হয়ে আসছে, আপনার ছেলে এখনো এখানে এসে পৌঁছায়নি। তবে আমাকে তো বাড়িতে ফিরে যেতে হবে, বুঝতেই তো পারেন আমি মেয়ে মানুষ আর এটা গ্রাম এলাকা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা, একটা কাজ করো, তোমার বাড়ির ফোন নাম্বারটা আমার মোবাইলে সেভ করে রেখে যাও, যাতে আমি তোমার খোঁজ নিতে পারি ঠিক মতো বাড়ি গিয়ে পৌঁছেছো কিনা। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আজ আমার কি যে হতো সেটা ভাবতেই পারছি না। নেহা তখন তার বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা ওই ভদ্রলোকের মোবাইলে সেভ করে দিয়ে তারপর সেখান থেকে সোজা বাড়িতে চলে আসলো। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে। এদিকে নেহা বাড়িতে আসতে দেরি হয়েছে দেখে নেহার বাবা মা দুজনেই চিন্তিত হয়ে পড়েন। তাদের মেয়ে তাদেরকে না বলে কখনোই কোথাও যায় না, তাহলে আজ কোথায় গেল? নেহা বাড়ির দরজার সামনে এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর নেহাকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, কিরে নেহা, এতক্ষণ তুই কই ছিলি? তুই জানিস আমাদের কতটা চিন্তা হচ্ছিল। নেহা তখন তার আম্মুকে সমস্ত কথা খুলে বলে আর তারপর নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে আর তখনই হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। নেহা আস্তে আস্তে উঠে গিয়ে টেলিফোনটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, আমি হসপিটাল থেকে বলছি, আপনাদের মেয়েটা বাড়িতে পৌঁছেছে? হ্যাঁ আঙ্কেল, আমি বলছি, এই তো কিছুক্ষণ আগেই বাড়িতে এসে পৌঁছলাম। এবার আপনার খবর কি সেটাই বলুন, আপনার শরীর এখন কেমন আছে? এই তো মা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আগের চাইতে এখন বেটার ফিল করছি। আর আমি কাল সকালে এখান থেকে চলে যাব। আমার ছেলে আমাকে নিতে এসেছে। তুমি কাল সকালে একবার আসবে আমার সঙ্গে দেখা করতে? ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি সকাল সকাল চলে আসব আপনার সঙ্গে দেখা করতে। এই বলে নেহা রাফির আব্বুর সঙ্গে কথা বলা শেষ করে। তখনই পাশ থেকে তার আম্মু এসে তাকে বলে, কিরে, কে ফোন করেছিল? কার সঙ্গে কথা বলছিলি? আম্মু, তোমাকে যে ওই আঙ্কেলটার কথা বলেছিলাম না, ওই আঙ্কেল আমাকে ফোন করেছিল। উনি বলল কাল নাকি উনি এই হসপিটাল থেকে চলে যাবেন, ওনার ছেলে ওনাকে নিতে এসেছে, তাই কাল সকালে যেন আমি একবার ওনার সঙ্গে দেখা করি। নেহার আম্মু তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। এদিকে নেহা ফোন রেখে দিয়ে নিজের রুমে চলে গেল আর পড়তে বসলো। পরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে নেহা, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল হসপিটালে। নেহা রাফির আব্বুর সঙ্গে বসে কথা বলছে, এমন সময় রাফি কেবিনের ভিতরে আসার তার আব্বুকে বলে, আব্বু চলো, অ্যাম্বুলেন্স এসে গেছে, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। রাফির গলার আওয়াজ শুনে রাফির দিকে ফিরে তাকায় নেহা আর তখনই দেখতে পায় ফর্সা লম্বা এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। কিন্তু চেহারাটা ফর্সা হলে কি হবে, একদম বাংলার পাঁচের মতো করে রেখেছে। দেখে মনে হয় জন্মের পর ওর মুখে মধু দেওয়া হয়নি। নেহা তখন আর নিজের থেকে রাফির সঙ্গে কোনো কথা বলল না। নেহা রাফির আব্বুর সঙ্গে কথা বলা শেষ করে হসপিটাল থেকে বের হয়ে আসে, সেখান থেকে সোজা কলেজে। এদিকে রাফি তার আব্বুকে নিয়ে ঢাকায় ফিরে আসে। ঢাকায় এসে রাফি তার আব্বুকে বাসায় রেখে নিজের ডিউটিতে চলে গেল। তারপর চলে গেল প্রায় 15 দিন সময়। ইতিমধ্যে মাঝে মধ্যেই রাফির আব্বু নেহার বাড়িতে ফোন দিয়ে নেহার সঙ্গে কথা বলতো। নেহা এবং তার ফ্যামিলির মানুষ সবাই এই বিষয়টি নিয়ে খুব পজিটিভভাবেই নিত। তবে রাফির আব্বুর মনে ছিল অন্য চিন্তা, কারণ তিনি নেহাকে প্রথম থেকেই নিজের ছেলের
পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিলেন। নেহা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হলেও আচার ব্যবহার এবং চেহারার দিক থেকে সে ছিল অন্যান্য, যেমন ফর্সা চেহারা, লম্বা চুল, হরিণের মতো টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। রাফির আব্বু একটু মোটামুটি সুস্থ হলেন। সেদিন ছিল শুক্রবার। রাফি বাড়িতেই ছিল। রাফি আব্বু রাফিকে নিজের রুমে ডেকে নিলেন আর তারপর বললেন, রাফি, আমি তোমাকে কিছু বলতে চাই, আশা করি তুমি আমার কথাটা শুনবে। আব্বু, কখনো তো এমনটা হয়নি যে আমি তোমার কোনো কথা শুনিনি। তোমার ইচ্ছাতেই আমি পুলিশের চাকরি নিয়েছি। তখন রাফির আব্বু বলতে শুরু করে তিনি নেহাকে প্রথম দেখেছিলেন সেদিন থেকেই তিনি নেহাকে নিজের পুত্রবধূ বানানোর ইচ্ছে পোষণ করেছিলেন। কিন্তু এতদিন তিনি এই কথা কাউকে বলেননি। তাই এখন তিনি চান নেহাকে রাফির সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে। তারপর তিনি রাফির মতামত জানতে চান। তখন রাফি বলে, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তুমি যখন বলছো তাই হবে। তোমার পছন্দ বলে কথা, আমি তো সেই পছন্দ কখনোই অবমাননা করতে পারি না। রাফির এই কথাতেই রাফির বাবা আসে নেহাদের বাড়িতে। আর নেহার বাবা মায়ের সঙ্গে কথা বলে ছেলে পুলিশের চাকরি করে। এই কথা শুনে নেহার বাবা মাও রাজি হয়ে গেলেন। কিন্তু রাফির মনে চলছিল অন্য চিন্তা, কারণ রাফি নেহাকে কখনোই মন থেকে নিজের বউ হিসেবে পেতে চায়নি। তার প্রথম এবং প্রধান কারণ হলো রাফি অন্য একজনকে পছন্দ করে। তবে এই কথা রাফির বাবা মা কেউ জানতেন না। তাই তো তারা রাফির জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছিল। এমনকি রাফির বাবা যখন রাফির বিয়ের কথা রাফিকে বলল, তখন রাফি কিন্তু তার আব্বুকে এই কথা বলেনি যে সে অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছে। তারপর দুই পরিবারের সম্মতিতেই রাফি আর নেহার বিয়ে হয়। কিন্তু রাফির বিয়ে হয়ে গেছে এই ব্যাপারে রাফির গার্লফ্রেন্ড কিচ্ছু জানতো না। তার একমাত্র কারণ হলো রাফির গার্লফ্রেন্ড যখন লন্ডনে ছিল পড়াশোনার জন্য। এদিকে নেহা ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মা যেহেতু রাফির সঙ্গে তার বিয়ে ঠিক করেছিল, তাই সে আর অমত করেনি। তাছাড়া রাফিকে দেখে তার একটু ভালোই লেগেছিল। ছেলে পুলিশ অফিসার, তার উপর আবার দেখতে শুনতে মাশাল্লাহ, তাহলে তো অপছন্দ করার কোনো কারণ নেই। তাই তো তাদের বিয়েটা হলো। নেহা মনে মনে ভেবেছিল বিয়ের পর সে ভালোই সুখে শান্তিতে থাকতে পারবে, কারণ তার শ্বশুর একজন ব্যবসায়ী, তাদের টাকা পয়সা সম্পদ কোনো কিছুর অভাব নেই। তার উপর আবার রাফি পুলিশের চাকরি করে। কিন্তু তার সেই আশাই গুড়ে বালি। রাফি নেহাকে প্রথম থেকেই পছন্দ করেনি, শুধুমাত্র তার বাবার পছন্দ বলেই সে নেহাকে বিয়ে করেছে। কারণ আর যাই হোক, সে তার বাবার কথা কখনোই অমান্য করে না। মনে অনেক আশা নিয়ে বাসর ঘরে অপেক্ষা করছিল নেহা। রাত আনুমানিক 12:30 বাজে। তখনই বাসর ঘরে প্রবেশ করে রাফি। রুমে আসতেই চিটকানিটা লাগিয়ে দেয় নেহা। তাকান বিছানা থেকে নেমে গিয়ে রাফিকে সালাম করতে চাইছিল, কিন্তু সেটা করতে দিল না। 2 পা পিছিয়ে গেল এবং নেহাকে বলতে লাগলো, এই মেয়ে দেখো, একদম সব আদিক্ষেতা দেখাতে আসবে না। আমার এসব আদিক্ষেতা দেখানো একদম পছন্দ নয়। মানে এসব আপনি কি বলছেন? এত কিছু তোমাকে বুঝতে হবে না, শুধু এইটুকু কথা শুনে রাখো, তোমাকে আমার পছন্দ নয়। শুধু আমার বাবা বলেছেন বলেই বিয়ে করেছি। মানে আপনি তো আইনের রক্ষক, আর আইনের রক্ষক হয়ে এটা বলতে পারছেন? তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি? এই দেখো, একদিন এত কথা বলো না। এত কথা বলা আমার একদম ভালো লাগে না। এই বলেই রাফি মাথা থেকে পাগড়িটা খুলে রেখে নেহাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। নেহা নিজেকে সামলে নিয়ে উঠে বসবে, কিন্তু সেই সুযোগটা না দিয়ে রাফি হাওয়ার বেগে ঠোঁট দুটোতে ইচ্ছা মতো অত্যাচার করতে শুরু করে। নেহা কিছু বলতে চাইলেও বলতে দেয় না। তার স্পর্শে প্রকাশ্যে হিংস্রতা। মনে হচ্ছে যেন কোনো হায়েনা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার শিকারকে। আর তারপর কি হলো সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। এদিকে নেহা চা বানানোর জন্য কিচেনে যায়, কিন্তু সে যেহেতু এই বাড়িতে নতুন, তাই কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। সে কিচেনের প্রত্যেকটা বয়াম খুলে খুলে দেখছিল কোথায় কি আছে না আছে। তখনই রাফির আম্মু সেখানে আসে। রাফির আম্মু নেহাকে সেখানে দেখেই বলে, বৌমা, তুমি এত সকালে কিচেনে কেন? তোমার সকালবেলা ক্ষুধা লাগলে সেটা তুমি আমাকে বললেই পারতে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নিতাম। তুমি নতুন বউ, কিচেনে আসার কি দরকার? বাড়ি ভর্তি মেহমান, তারা দেখতে পেলে কি মনে করবে? শাশুড়ি মায়ের এই কথা শুনে নেহার জন্য একদম মরে যেতে ইচ্ছে করছে। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে এত বড় একটা অপমানের সম্মুখীন হতে হবে কল্পনাও করেনি। তাই সে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। তার শাশুড়ি মা তার এরকম নীরবতা দেখে আবারও বলতে থাকেন, বৌমা, তুমি রুমে চলে যাও, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে রুমে পাঠিয়ে দিব। কিন্তু তারপরেও নেহা কোনো কথা না বলে চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিল। তাই রাফির আম্মা আবারও নেহাকে বলতে থাকে, কি হলো বৌমা, আমি তোমাকে কি বললাম শুনতে পাওনি নাকি?
না মানে আসলে আন্টি, আপনার ছেলে বলল উনি নাকি সকালবেলা চা খায়, তাই চা বানিয়ে নিয়ে যেতে। কি বললে তুমি? আমার জন্য এত বড় সাহস? তোমাকে পাঠিয়েছে চা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য? তুমি এখনই রুমে যাও, ওর সঙ্গে আমি কথা বলে নিব। আন্টি কোনো সমস্যা নেই, আমি চা বানাতে পারি। আপনি আমাকে দিন, আমি বানিয়ে নিচ্ছি। বললাম না আমি বানিয়ে দেব, আর তুমি আমাকে আন্টি কেন বলছো? আম্মু বলতে কোনো অসুবিধা আছে নাকি? না মানে আসলে ও, বুঝতে পেরেছি, তুমি আমাকে নিজের মায়ের মতো ভাবতে পারো না, তাই না? ঠিক আছে, তোমাকে আমাকে তোমার আম্মু বলতে হবে না। লোকের সামনে তুমি আমাকে আন্টি বললেই ডেকো, যাতে আমার মান সম্মানের 12টা বেজে যায়। সরি আম্মু, ঠিক আছে, এখন থেকে তাহলে আম্মু বলেই ডাকবো। এই কথা শুনে রাফির আম্মু বলতে থাকে, তাহলে এখানে আর কোনো কথা নয়, চুপচাপ রুমে চলে যাও। আমি তোমাদের দুজনের জন্যই চা নাস্তা বানিয়ে রুমে পাঠিয়ে দিব। তোমাদেরকে ডাইনিং টেবিলে আসতে হবে না। তোমাদের সবেমাত্র বিয়ে হয়েছে, এখন দুজন দুজনকে সময় দাও। দুজন দুজনের সঙ্গে ভালো একটা বন্ডিং তৈরি করে নাও। সারাটা জীবন তো পড়েই আছে, তখন তো সংসারের দায়িত্ব নিতে হবে, তাই এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে নেহা রুমে চলে আসে। রুমে এসেই পড়ে গেল আরেক মহা বিপদে। খালি হাতে রুমে আসতেই রাফি অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। রাফির ওভাবে তাকিয়ে থাকা দেখে নেহার যেন ভয়ে একদম প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা। সে ভয়ে থরথর করে কাঁপছিল। তখনই রাফি ধমক মেরে বলে ওঠে, কি হলো? আমি না চা বানিয়ে নিয়ে আসতে বলেছিলাম, আমার চা কোথায়? না মানে আসলে আম্মু বলল আম্মু বানিয়ে দেবে। এখনও যদি আমাকে আম্মুর হাতেই খেতে হয় তাহলে বিয়ে করে আমার লাভটা হলো কি? যখন স্বামীকে 1 কাপ চা বানিয়ে খাওয়াতে পারো না, তখন বিয়ে করতে এসেছো কেন? আমি তো গিয়েছিলাম আপনার জন্য চা বানাতে, কিন্তু আম্মু তো আমাকে দিল না, কিচেন থেকে বের করে দিল, বলল রুমে চলে আসতে। তখনই রাফি আবারও নেহাকে অনেক জোরে একটা ধমক দেয় আর তারপর বলতে থাকে, তো দেখো, একদম টালবাহানা দেখাবে না। যাও তাড়াতাড়ি করে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো। আমাকে আবার একটু বাইরে যেতে হবে, একজনের সঙ্গে দেখা করতে হবে। নেহা তখন রাফির ধমক শুনে অনেকটা ভয় পেয়ে গেল, আর সে সেখান থেকে একদম দৌড়ে পালালো সোজা কিচেনে। রাফির আম্মু নেহাকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার বোমা, কি হয়েছে? তুমি আবার এভাবে দৌড়ে কিচেনে কেন আসলে? তখন নেহা রাফির আম্মুকে উদ্দেশ্য করে বলে, রাফি বলেছে তার হাতে বানানো চা খাবে। তখন রাফির আম্মু একটা মুচকে হাসি দিয়ে চা বানানোর সমস্ত উপকরণ নেহার হাতে তুলে দিয়ে তিনি একটু সাইডে গিয়ে বসলেন। তখনই নেহা তাড়াহুড়ো করে রাফির জন্য চা বানিয়ে নিল, কিন্তু সেই তাড়াহুড়ো করাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো, কারণ সে চায়ে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছিল। কারণ চিনি আর লবণের কৌটা একই রকম দেখতে ছিল, আর তখনই রাফির আম্মু ভুল করে চিনির জায়গায় লবণের কৌটা দিয়ে ফেলেছিল। এদিকে নেহা তাড়াহুড়ো করে চা বানিয়ে সেটা আর যাক না করেই রুমে নিয়ে চলে গেল, কারণ সে জানতো আর কোনো রান্না তেমন একটা না পারলেও মাশাআল্লাহ চা খুব ভালো করেই বানাতে পারে। রাফি তখনও বিছানার উপরে বসেছিল। নেহা চা হাতে নিয়ে রাফির হাতে তুলে দিল। রাফি এক চুমুক চা মুখে নিতেই বুঝতে পারলো এটাতে চিনির বদলে লবণ দেওয়া আছে। তখনই রাফি চাটা ছুঁড়ে ফেলে দিল, যেটা নেহার পায়ের উপর গিয়ে পড়ল। তখনই নেহা চিৎকার দিয়ে উঠল। ও আল্লাহ গো, পুড়ে মরে গেলাম গো। এই বলে নেহা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। তখনই রাফি ধমক দিয়ে বলতে লাগলো, কি হলো, এভাবে মরা কান্না শুরু করে দিয়েছো কেন? যখন চায়ে চিনির জায়গায় লবণ দিয়েছিলে তখন এটা মনে ছিল না? এদিকে নেহার চিৎকার শুনে রাফির আম্মু কিচেন থেকে দৌড়ে চলে আসলেন। তার হাত ঝাঁকাচ্ছে আর কান্না করছে। তখনই রাফির আম্মু জিজ্ঞাসা করেন কি হয়েছে। তখন নেহা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বলতে থাকে, আসলে আম্মু চা নিয়ে আসার সময় হঠাৎ মাথাটা ঘুরে গেল, আর তখনই চাটা হাতে পড়ে গিয়েছে। রাফির আম্মু তখন নেহাকে সেখান থেকে নিয়ে সোজা নিজের রুমে চলে গেলেন, আর তারপর মলম লাগিয়ে দিলেন। নেহা তখনও কান্না করছিল। তখন রাফির আম্মু নেহাকে রুমে এসে বিশ্রাম করতে বলে, আর তিনি কিচেনে চলে যান। সবার জন্য খাবার বানাতে হবে তাই। নেহা তখন শাশুড়ি আম্মুর রুমে বসেছিল। তখনই আবারও রাফি তাকে নিজের রুমে ডেকে নেয় আর বলতে থাকে, এই নেহা, এদিকে আসো। রাফির ডাক শুনে নেহা আস্তে আস্তে রুমের দিকে চলে আসে। রুমে এসে দেখতে পাই রাফি কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখনই নেহাকে দেখে আবারও রাফি বলতে থাকে, আমার মোবাইলটা এখানে রেখেছিলাম, আমার মোবাইলটা কোথায়? ওটা তো ওয়ারড্রপের উপর রাখা আছে, আব্বু ফোন করেছিল তাই আব্বুর সঙ্গে কথা বলছিলাম। আমার নাম্বার তোমার আব্বু কোথায় পেলো? আসলে গতকাল আব্বুর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, তাই আম্মুকে বলেছিলাম, তখন আম্মুই আপনার ফোনটা আমাকে এনে দিয়েছিল। দেখো, আমার ফোন একদম ধরবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম।
এই বলে রাফি রুম থেকে বের হয়ে হনহন করে চলে গেল। এদিকে নিহা মনে মনে ভাবছে এই মানুষটা এরকম কেন, যার সঙ্গে এই সম্বোধ করে বিয়ে হয়েছে, সবকিছু জেনেই বিয়ে করেছে, তারপরও কেন এরকম আচরণ করে। নিহার কোনো কিছুই ভালো লাগছে না। এদিকে হাত পুড়ে যাওয়ার যন্ত্রণা, অপরদিকে পেট ব্যথা, সবকিছু একদম অসহ্য লাগছে। কিন্তু তারপরেও কি হবে, আজ বিকেলেই আমার রিসেপশন পার্টি, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিহা নিজের রুমে বসে বিশ্রাম নিচ্ছে না, তখনই আবার তার শাশুড়ি আম্মু তাকে ডাইনিং টেবিলে সকালে নাস্তা করার জন্য। নাস্তা শেষ হতে না হতেই পার্লার থেকে মেয়েরা চলে আসে নিহাকে সাজানোর জন্য। নিহাকে সাজানো প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে মেহমানরা আসা শুরু করবে। এদিকে রাফি তখনও বাড়িতে আসছে না। এটা দেখে রাফির আম্মু নিহাকে বলে, কি ব্যাপার বৌমা, রাফি কোথায় গেল, এখনো আসছে না কেন? আমি তো জানি না আম্মু, আপনার ছেলে আমাকে কিছুই বলে যায়নি। এইসব তুমি কি বলছো বৌমা? রাফি তোমাকে কিছু বলে যায়নি? আমার ছেলেটা কেন যে এরকম করে আমি সেটা কিছুতেই বুঝতে পারি না। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ফোন করে দেখছি। এই বলে রাফির আম্মু চলে গেল। তার ঠিক 20 মিনিট পরেই রাফি এসে রুমে প্রবেশ করলো। নিহাকে এরকম সাজুগুজু করে বসে থাকতে দেখে রাফি বলতে লাগলো, এভাবে শাকচুন্নির মতো সেজেছ কেন? তোমাকে তো এমনিতেই ভালো লাগে। নিজের স্বামীর মুখ দেখে প্রশংসা কে না শুনতে চায় না, ও স্বামীর মুখ থেকে প্রশংসা শুনে অনেকটাই খুশি হয়, কিন্তু মনে মনে একটু কষ্ট পায়, যার জন্য এত কিছু করলো আর সে কিনা বলছে শাকচুনির মতো লাগছে। তারপরেও নেহা নিজের কষ্টটা নিজের মনের মধ্যে রেখেই রাফিকে বলে, তাহলে কি মেকআপ ধুয়ে ফেলবো? ইচ্ছে হলে সার্কাসে গিয়ে জগিং করতে পারো। নেহা তখন আর কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল আর তারপর মেকআপ ধুয়ে ফেললো। এদিকে তখনই তার শাশুড়ি আম্মু রুমে চলে আসে। নেহাকে মুখ ধুয়ে ফেলতে দেখে তার শাশুড়ি আম্মু তাকে বলে, মেকআপ দিয়ে ফেলেছে কেন? নেহা তখন তার শাশুড়ি আম্মুকে বলে, না মানে আসলে আম্মু, আপনার ছেলে বলছিল আমাকে নাকি এমনিতেই বেশি সুন্দর লাগে, মেকআপ করলে নাকি খুব একটা ভালো লাগে না, তাই। ও আচ্ছা, তাহলে এ ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার স্বামী তোমাকে যেভাবে দেখতে চায় তুমি সেভাবেই থাকবো। এগুলো রাফির আম্মু চলে যায়। কিছুক্ষণ পর রাফি তৈরি হয়ে নেয়, কারণ সে ভিতরে ভিতরে যতটাই খারাপ থাকুক না কেন, উপরে উপরে কখনোই এতটা খারাপ দেখাবে না। তাই সে নেহাকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। সারা বিকেল ধরে চলে রিসেপশনের পার্টি, সবাই অনেক আনন্দ করে মজা করে, কিন্তু নেহা নিজের বিয়েটা এতটা মজা করতে পারছে না। তার কারণ হলো রাফি গতকাল রাতে তার উপর যতটা অত্যাচার চালিয়েছে, তারপর নেহা সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না, ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিল না। দেখতে দেখতে রিসেপশনের অনুষ্ঠান শেষ হয়। নেহার বাবা রাফি এবং নেহাকে পরের দিন একবার তাদের বাড়িতে যেতে বলে। রাফি তখন তার শ্বশুর মশাইকে কোনো উত্তর দিল না, চুপচাপ শুধু শুনে নিল। এদিকে রাতের খাবার খাওয়া শেষ হলে রাফি রুমে চলে আসে। নেহা তখন শাশুড়ি মায়ের সঙ্গেই বসেছিল। এই বাড়িতে নেহাকে সাপোর্ট করার জন্য শুধু তার শ্বশুর মশাই আর শাশুড়ি মাই আছেন, যারা নেহাকে খুব বেশি ভালোবাসেন। নেহা বেশ কিছুক্ষণ তো শাশুড়ি মায়ের সঙ্গে বসে বসে গল্প করে, তারপর তার শাশুড়ি মা তাকে রুমে দিয়ে যায়। নেহা আস্তে আস্তে রুমে প্রবেশ করে। এদিকে রাফি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল তার জন্য। নেহা রুমে প্রবেশ করেছে এটা দেখে রাফি উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর তারপর চিৎকার দিয়ে বলে ওঠে, এতক্ষণে তোমার সময় হলো রুমে আসার? আসলে আম্মুর সঙ্গে বসে একটু গল্প করছিলাম, আম্মুর সঙ্গে বসে গল্প করতে ভালোই লাগছে, তাই গল্প করতে করতে কখন যে সময় কেটে গেছে বুঝতে পারিনি। ও তাই? এদিকে যে আমি রুমে বসে অপেক্ষা করছি সেটার বুঝি কোনো দাম নেই? আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কেন? আপনি তো ঘুমিয়ে পড়লেই পারতেন। আমাকে তো আজকেও সোফাতেই ঘুমাতে হবে, তাহলে আর অপেক্ষা করার কি আছে? একদম বেশি কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু একদম গলা থেকে মেরে ফেলবো। এই কথাটা বলে রাফি নেহাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল আর তারপরে একে একে করে নেহার শরীর থেকে সমস্ত কাপড় ছিনিয়ে নিতে শুরু করলো। এদিকে নেহা এসব কিছু দেখে ভয়ে জড়সড় হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ সে খুব ভালোভাবে বুঝতে পারছে তার সঙ্গে কি হতে চলেছে। নেহা ভয়ে একদম কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এটা দেখে রাফি ধমক দিয়ে বলতে থাকে, কি সমস্যা? এইভাবেই কবুতরের বাচ্চার মতো কাঁপাকাঁপি করছো কেন? প্লিজ আপনি আমার সঙ্গে আর এরকম করবেন না, আমি এখনো ওই জায়গাটায় খুব ব্যথা পাচ্ছি। তো আমি কি করব? আমি কোনো কথা শুনতে চাই না। বিয়ে যখন হয়েছে তখন তো আমার শারীরিক চাহিদা তোমাকে মেটাতেই হবে। তাছাড়া আমার গার্লফ্রেন্ড এখনও দেশের বাইরে, তাই তার সঙ্গে সময় কাটাতে পারছি না। আর হ্যাঁ, যে কয়দিন এখানে আছো সেই কয়দিন আমার সঙ্গে তোমাকে শারীরিক সম্পর্ক করতেই হবে। প্লিজ আপনি আমার সঙ্গে এরকম করবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি।
তাহলে কেন করছেন আমার সঙ্গে এরকম? রাফি তখন চিৎকার দিয়ে বলে ওঠে, তুই আমার কোনো ক্ষতি করিসনি। তোর কে করেছে? তোর জন্যই তো আমার ঝামেলা হয়েছে। প্রথমে তুই আমার বাবার কাছে এসেছিস, তারপর আবার হয়তো ইমোশনাল কিছু কথাবার্তা বলে আমার বাবার মন গলিয়ে দিয়েছিস। আমার বাবাটা আসলে এরকমই, কেউ ইমোশনাল হয়ে কোনো কথা বলে সেটা সহ্য করতে পারে না। তোদেরকে আবার আর্থিক অবস্থা ভালো নয়, হয়তো সেজন্যই তুই আমার বাবার নজরে আসতে পেরেছিস। কারণ আমার বাবা আবার দুঃখী মানুষদের দেখতে পারে না। এরপর আরো হাজারটা কথা বলতে থাকে রাফি। এই সব কিছু শুনে নেহা একদম কান্না করতে থাকে। কান্না করতে করতে নেহা রাফিকে বলে, দেখুন, আপনি আমাকে যা বলার বলুন, যা করার করেন, কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। কেন, খুব গায়ে লাগে বুঝি? তাহলে তুই মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে হয়ে আমার মতো একটা ছেলেকে বিয়ে করার দুঃসাহস দেখালি কি করে? কথাগুলো নেহার বুকের উপর উপর হয়ে পড়ছিল রাফি। এদিকে নেহার চোখের পানি গড়িয়ে পড়ছে। নেহা কান্না করতে করতে রাফিকে বলে, একটা কাজ করুন, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি এই সম্পর্ক থেকে মুক্ত হতে চাই। আমি এসব কিছু আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। আমি রাফিকে বিয়ে করার শখ হয়েছিল, তাই না? এবার বুঝতে পারবে মজা। এই বলে রাফি আবারও গতকালকে নিয়ে নেহার ঠোঁটের উপর আক্রমণ করে। নেহা ব্যথায় কোকিয়ে উঠল। তখনই রাফি নেহার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলতে থাকে, চুপ, একদম চুপ। কোনো শব্দ নয়। যদি কোনো শব্দ করেছিস তাহলে তোর এমন অবস্থা করব, তুই হাঁটাচলা করা তো দূরের কথা, সোজা হয়ে বসতেও পারবি না। এই বলে রাফি নেহার ঠোঁটে গলায় ঘাড়ে কিস করতে থাকে। নেহা বুঝতে পারছিল না রাফি তার সঙ্গে কেন এরকম করছে। আবার রাফি দেখে নিজেকে সরাতেও পারছিল না। হাজার হোক পুরুষ, শক্ত দেহ বলে কথা, তার সঙ্গে কি আর পেরে ওঠা যায় এত সহজে? এদিকে রাফি নেহার কষ্টগুলোকে দেখেও না দেখার ভান করে। তার মতোই সে তার কাজ চালিয়ে যেতে থাকে। অপরদিকে নেহা এসব কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরেও রাফি নেহাকে ছেড়ে দেয়নি। সে নিজের মনস্কামনা পূর্ণ করে তবেই ছাড়ল নেহাকে। সকালবেলা যখন নেহার জ্ঞান ফিরে আসবে তখন সে দেখতে পেল তার শরীরে একটা সুতো পর্যন্ত নেই। এদিকে সারা শরীর ব্যথায় ছটফট করছে, একটু নড়াতেও পারছে না। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, তাই সে কান্না করতে শুরু করে। বেশ কিছুক্ষণ চলে যায় এভাবেই। এদিকে সূর্যের আলো ফুটে উঠেছে। নেহা কোনো রকমে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপরও ফ্রেশ হয়ে এসে সোফায় বসে। ঠিক তখনই তার শাশুড়ি আম্মু তাকে ডাক দেয়। বৌমা, নাস্তা তৈরি করা হয়ে গেছে, নাস্তা খেতে এসো। এই বলে তিনি চলে যান। এদিকে রাফি তখনও ঘুমাচ্ছে। নেহা তখন রাফিকে ডাকতেছে যাবে, তখনই আবার তার মনে ভয় লেগে যায় যদি রাফি আবারও ধমক দিয়ে বসে। তাই নেহা কোনো ডাক না দিয়ে আস্তে আস্তে নাস্তার টেবিলে চলে গেল। স্নেহার শাশুড়ি মা নেহাকে দেখতে পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ আম্মু, এই তো মাথাটা একটু ব্যথা করছে। ঠিক আছে, তুমি নাস্তা করে রুমে যাও, আমি তোমার জন্য ওষুধ পাঠিয়ে দিচ্ছি। এই বলে রাফির আম্মু নাস্তার প্লেট নেহার দিকে এগিয়ে দিল। নেহা তখন আর কোনো কথা না বলে নাস্তা খাওয়া শুরু করলো। নাস্তা শেষ হলে সে নিজের রুমে চলে আসে। এদিকে কিছুক্ষণ পর ওই কাজের মেয়েটা এসে নেহাকে মাথা ব্যথার ওষুধই দিয়ে গেল। কিন্তু মাথা ব্যথার ওষুধ খেয়ে কী হবে? তার তো আর মাথা ব্যথা নয়, তার তলপেটে খুব ব্যথা করছে। কাজের মেয়েটা ওষুধ দিয়ে চলে যাওয়ার পর নেহা রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর রাফি ঘুম থেকে উঠল। রাফি ঘুম থেকে উঠে নেহাকে দেখতে না পেয়ে নেহার নাম ধরে ডাকতে থাকে। নেহা তখন ব্যালকনি থেকে উঠে রুমে চলে আসে। রাফি তখন নেহাকে বলতে থাকে, তোমাকে না তোমার আব্বু কাল বলেছিল তোমার আব্বুর বাসায় যেতে, তাহলে রেডি হওনি কেন এখনো? আব্বু তো বলেছে আপনাকে নিয়ে যেতে, কিন্তু আপনি তো এখনো ঘুম থেকে ওঠেননি, তাহলে কিভাবে যাব? আমি যেতে পারবো না, তুমি চলে যাও। আমার এসব ঘুরতে যাওয়া ভালো লাগে না। আর হ্যাঁ, বিকালের মধ্যেই চলে আসবে। কিন্তু আব্বু তো বলেছিল আপনাকে নিয়ে যেতে। এই মেয়ে, তোমার কি কানে সমস্যা আছে নাকি? একটা কথা একবার বললে শুনতে পাও না? তোমাকে না বললাম আমি যেতে পারবো না, তারপর কেন আবার বলছো? তোমার 1000 ইচ্ছে থাকলে যেতে পারো, নয়তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বলে রাফি ওয়াশরুমে ঢুকে গেল। ঠিক তখনই রাফির মোবাইলটা বাজতে শুরু করলো। নেহা তখন মোবাইলটা হাতে নিয়ে দেখে জান পাখি নামে একটা নাম্বার সেভ করা আছে, ওটা থেকে ফোন এসেছে। নেহা তখন খুব ভালোভাবেই বুঝতে পারে এই মেয়েটার জন্যই হয়তো রাফি তার সঙ্গে এরকম কিছু করছে। নেহা তখন মনে মনে কিছু একটা চিন্তা করে ফোনটা রিসিভ করলো। আর ফোন রিসিভ করেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, কি হলো? তোমাকে কতক্ষণ ধরে ফোন করছি, তুমি ফোন ধরছো না কেন? আপনি যাকে ফোন করেছেন সে এখন শাওয়ার নিচ্ছে। কিন্তু তুমি কে? আমি যতদূর জানি রাফির
ফোন তারা ফ্যামিলির মানুষ ব্যতীত অন্য কেউ রিসিভ করে না। তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি কে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে, তুমি তোমার পরিচয় দাও। আর রাফির ফোন তুমি রিসিভ করেছো কোন সাহসে? ও আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারেননি। তা আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমি রাফির বউ। তার সঙ্গে 2 দিন আগেই আমার বিয়ে হয়েছে। আশা করি এরপর আর কিছুই বলার প্রয়োজন নেই। কথাটা বলতেই অপর প্রান্তে থাকা মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠল। সে কি বলবে আর কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে ঠিক তখনই রাফি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। নেহা তখনই মোবাইলটা রাখছিল। রাফি নেহার হাতে মোবাইলটা রেখে গিয়ে চিৎকার করে বলতে থাকে, তোমাকে না বলেছিলাম তুমি আমার মোবাইল ধরবে না, তারপরও কেন তুমি আমার মোবাইল ধরেছো? ওই যে আমার জান পাখি ফোন করেছিল তাই। প্রিয়া আমাকে ফোন করেছিল, আর সেই ফোনটা তুমি রিসিভ করেছো। তোমার এত বড় সাহস হলো কি করে? এখন কি আমাকে কি করবে সেটা তো আল্লাহই ভালো জানে। এই বলে তখনই নেহার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিল রাফি। আর তারপর মোবাইলটা আনলক করে রাখলে সত্যি সত্যি প্রিয়া তাকে ফোন করেছিল। সে ভাবতেই পারছে না এখন তার সঙ্গে কি হতে চলেছে, কারণ প্রিয়া তাকে ভালোবাসে আর সেই প্রিয়াকে ভালোবাসে। সে বিয়ে করেছে এই কথাটা নিয়ে এখনো জানে না। আর এখন কিনা নেহা ফোন রিসিভ করে বলে দিয়েছে তার সঙ্গে রাফির বিয়ে হয়ে গেছে। এখন প্রিয়া কি করে সেটা আল্লাহই ভালো জানে। এই বলে রাফির আগে কটমট করতে করতে নেহার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চরের তাল সামলাতে না পেরে নেহা ছিটকে পড়ে গেল। চেয়ারের কোনায় লেগে নেহার কপাল অনেকটাই কেটে গেছে। নেহার কপাল থেকে ধার বেয়ে রক্ত পড়তে লাগলো। ততক্ষণে নেহা জ্ঞান হারিয়ে ফেলেছে। ছিটকে পড়ে গিয়ে নেহার কোনো রেসপন্স নেই। এটা দেখে রাফি নেহার কাছে আসে আর তখনই বুঝতে পারে নেহা অজ্ঞান হয়ে গেছে। রাফি তখন নেহার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরেই যখন কোনো কিছুতেই কাজ হচ্ছিল না, তখন রাফি নেহাকে পাজা করে কোলে তুলে নিল আর তারপর বাসা থেকে বের হয়ে সোজা হসপিটালে নিয়ে চলে আসলো। এদিকে এত কিছু ঘটে গেছে, সেই সবের কোনো কিছুই রাফির আব্বু আম্মু কেউই জানতো না। দুপুরের দিকে রাফির আম্মু নেহাকে ডাকার জন্য তাদের রুমে গেল, কিন্তু রুমে গিয়ে তাদের কাউকেই দেখতে পেল না। রুমের দরজা খোলা, এটা দেখে তিনি কিছুটা শঙ্কিত হন এবং সঙ্গে সঙ্গে রাফির নাম্বারে ফোন করেন। অতঃপর তিনি রাফির নাম্বারে ফোন করে জানতে পারেন তার হাতে যেন এই হসপিটালে রয়েছে। দেরি না করে হসপিটালে চলে আসেন। রাফি তখন কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। রাফির আম্মু রাফিকে দেখেই বলেন, এসব কি করে হলো আমি সেটা জানতে চাই। রাফি তখন কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা দেখে রাফির আম্মু আবারও চিৎকার দিয়ে বলে, কি হলো? আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করেছি, তুমি কি শুনতে পাওনি নাকি? আমার কথার উত্তর কেন দিচ্ছ না? আসলে আম্মু আমার ফোনে একটা কল এসেছিল আর ও সেটাই ধরে ফেলেছিল তাই। তখনই রাফির আম্মু ঠাস ঠাস করে রাফির 2 গালে 2টা চর বসিয়ে দিয়ে বলতে থাকেন, তুমি এরকমটা করতে পারো এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। সে তোমার বউ, তোমার সমস্ত জিনিস হাত দেওয়ার অধিকার তার রয়েছে। আর সে একটা ফোন রিসিভ করে সেরকম কোনো অপরাধ করেনি, যার কারণে তুমি তাকে হসপিটালে নিয়ে এসেছো। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি মেয়েটার কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আমি এবং তোমার আব্বু তোমাকে কখনোই ক্ষমা করব না। সরি আম্মু, আমি আসলে বুঝতে পারিনি এত দূর চলে আসবে ব্যাপারটা। কথা বলতে বলতেই ডাক্তার কেবিন থেকে বের হয়ে আসলেন। তখনই রাফি দৌড়ে ডাক্তারের কাছে গেলেন আর ডাক্তারকে জিজ্ঞাসা করলেন নেহার এখন কি অবস্থা। তখন ডাক্তার বলতে থাকেন, হি ইজ আউট অফ ডেঞ্জার। তবে এটা হলো কি করে? ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ডক্টর, আমরা কি নেহাকে বাড়ি নিয়ে যেতে পারি? না, আজকে তো নিতে পারবেন না। আজকের দিনটা হসপিটালেই রাখতে হবে। কাল চাইলে বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেলেন। আর তখনই রাফির আম্মু রাফিকে বলতে লাগলো, রাফি, আসল ঘটনা কোনটা সেটা আমি জানতে চাই। রাফি তখন কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে ঠিক তখনই সিস্টার এসে জানান দেয় নেহার জ্ঞান ফিরে এসেছে। এই কথা শুনে রাফি আর তার আম্মু দুজনেই দৌড়ে নেহার কাছে চলে গেল। রাফি আর রাফির আম্মু দুজনেই গিয়ে নেহার পাশে বসেন। রাফির আম্মু তখন নেহার হাত দুটো ধরে বলতে থাকেন, বৌমা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও। আমার ছেলেটাকে আসলেই আমি শিক্ষিত করতে পারিনি, তার জন্য ব্যর্থতা শুধুমাত্র আমার। তবে কোনো চিন্তা করো না, এখন যেহেতু বুঝতে পেরেছি আমার শিক্ষাটা সম্পূর্ণ হয়নি, তাই এখন থেকে অন্য পদ্ধতিতে শিক্ষা প্রদান করব। আম্মু, এসব আপনি কি বলছেন? ওনার কোনো দোষ নেই। আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আপনাকে বলছিলাম না মাথাটা ব্যথা করছিল।
দেখো, একদম মিথ্যে কথা বলো না। আমি জেনে গেছি সমস্ত ঘটনা, তাই আমার কাছে লুকোনোর কোনো প্রয়োজন নেই। রাফি, তুই বাড়ি চলে যা। আমি আজ বৌমার কাছে থাকি, সকালে চলে আসবি। বৌমাকে নিয়ে বাসায় যাব। রাফি তখন কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় একটু শুয়েছিল। ঠিক তখনই আবারও প্রিয়া নাম্বার থেকে ফোন আসে। রাফি কি করবে ভেবে পাচ্ছে না। রাফি আর ফোনটা রিসিভ করলে এক বস্তা কথা শুনতে হবে, এই ভেবে রাফি ফোনটা রিসিভ করছিল না। এদিকে প্রিয়া একটার পর একটা ফোন দিয়ে যাচ্ছিল। অবশেষে বাধ্য হয়ে রাফি ফোনটা রিসিভ করে, আর ফোনটা রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে শুনতে পায়। এই শুয়োরে বাচ্চা, তুই নাকি বিয়ে করেছিস, তোর নাকি বউ আছে। দাঁড়া, আমি কালকেই বাংলাদেশে আসছি, তোর ব্যবস্থা করছি। ডার্লিং, প্লিজ তুমি শান্ত হও, আমার কথাটা তুমি শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই তাহলে আজকের দিনটা অপেক্ষা কর। আমি এমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করেছি, আর কালকেই বাংলাদেশে আসছি। তারপর দেখতে চাই তোর ওটাই কত জোর আছে। তোর একটা দিয়ে হয় না। যেই না আমি দেশের বাইরে চলে এসেছি পড়াশোনার জন্য, অমনি তোর আর আরেকটার প্রয়োজন হয়ে গেল। জানেমান, তোমাকে বললাম তো তুমি উত্তেজিত হয়েও না। আমি তোমাকে কি বলতে চাই সেটা তুমি একবার শোনো। কিন্তু প্রিয়া কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিল। আর ওদিকে রাফি মনে মনে ভয় পেতে লাগলো। জানি না প্রিয়া এখানে আসার পর কী হতে চলেছে। এইসব কথা চিন্তা করতে করতে রাফি রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙল তার আম্মুর ফোনে। সকাল 8টা বাজে। তার আম্মু তাকে ফোন দেয়। রাফি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে। কিরে রাফি, কই তুই? এখনো ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, এই তো আমি ঘুমাচ্ছি। তুমি এত সকালে ফোন করেছো কেন? নেহাকে নিয়ে আমি যে হাসপাতালে আছি সেটা মনে হয় তুই ভুলে গেছিস, তাই না? আধা ঘন্টার মধ্যে হসপিটালে আয়। নেহার কিছু মেডিসিন লাগবে, এগুলো বাইরে থেকে নিয়ে আসতে হবে। আমি এখানে নেহার কাছে আছি, বাইরে যেতে পারবো না। তাছাড়া আমারও পায়ের ব্যথাটা একটু বেড়েছে, আমার জন্য ওষুধ নিতে হবে। এই বলে রাফির আম্মু ফোনটা কেটে দিলেন। এদিকে রাফি মনে মনে নেহাকে হাজারটা গালি দিতে দিতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেল। হসপিটালে আসলে রাফির আম্মুর প্রেসক্রিপশনটা রাফির হাতে ধরিয়ে দিল। রাফি ওষুধগুলো নিয়ে আসলো। দুপুর 1টার দিকে নেহাকে হসপিটাল থেকে রিলিজ করা হলো। তারপর রাফি আর রাফির আম্মু দুজন মিলে নেহাকে নিয়ে বাড়িতে চলে আসে। সবে মাত্র তারা ড্রয়িং রুমে চলে এসে বসেছে, তখনই কেউ একজন কলিং বেলে চাপ দিল। এদিকে নেহাকে বাড়িতে নিয়ে এসে রাফি দরজা খুলে নিজের রুমে চলে গিয়েছিল। তখন রাফির আম্মু দরজাটা খুলে দেয়। দরজাটা খুলেই দেখতে পায় একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে। রাফির আম্মু কিছু বলতে যাবে, তখনই মেয়েটা বলে ওঠে, এটা রাফির বাড়ি তো? না, তা না, রাফি বাড়ি নাই, এটা রাফির বাবার বাড়ি। তার বাবা এখনো বেঁচে আছে, তাই রাফি এখনো সম্পত্তির মালিক হতে পারেনি। প্রথম কথাটা শুনে প্রিয়া কিছুটা রেগে গেলেও পরে নিজেকে সংযত রেখে রাফির আম্মুকে বলে সে রাফির সঙ্গে দেখা করতে এসেছে, রাফির সঙ্গে কিছু কথা বলতে চায়। তখনই রাফির আম্মু তার পরিচয় জানতে চায়। আর তখনই ওই মেয়েটা বলতে থাকে, আমি রাফির গার্লফ্রেন্ড। আমরা দুজন 3 বছর ধরে লিভ ইন সম্পর্কে আছি। আমি 4 মাস আগেই ইংল্যান্ডে গিয়েছি আমার পড়াশোনার জন্য, আর এর মধ্যে আপনার ছেলে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। প্রিয়ার মুখ থেকে এই কথা শুনে রাফির আম্মু বলতে থাকে, দেখো, মিথ্যা কথা বলার আর জায়গা পাও না। আমার ছেলের যদি তোমার সঙ্গে সম্পর্কই থাকতো তাহলে আমার ছেলে নিজের ইচ্ছায় এই বিয়েটা করতো না। নিজের ভালো চাও তো চুপচাপ এখান থেকে চলে যাও। তুমি একটা মেয়ে মানুষ, নিজের মান ইজ্জতের ফালুদা নিজেই বানিও না। এই কথা শুনে প্রিয়া আবারও রেগে যায় আর বলতে থাকে, তো আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আপনি নিজেই আপনার ছেলেকে ডেকে আনুন, তারপর আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন আমি সত্য বলছি নাকি মিথ্যা। এই কথা শুনে ড্রয়িং রুমে বসে থাকা নেহা তার শাশুড়ি আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, মেয়েটা একদম মিথ্যা কথা বলছে না, যা বলছে সত্য কথাই বলছে। আর এই মেয়েটার জন্যই তার এই অবস্থা হয়েছে। এই কথা শুনে রাফির আম্মুর আগে কটমট করতে থাকে আর বলে, এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। যেই ছেলেটা তোমাকে রেখে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, সেই ছেলেটার সঙ্গে তুমি কেন সম্পর্ক রাখতে চাস? বিয়ে করে নিয়েছে সেই ছেলেটার সঙ্গে তুমি কেন সম্পর্ক রাখতে চাই? সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে রেখে অন্য একজনকে বিয়ে করতো না। তখনই প্রিয়া বলতে থাকে, এই মেয়েটার জন্যই এসব কিছু হয়েছে।
রাফি মনে হয় নিজের ইচ্ছা করে কোনো কিছুই করেনি, তাই সে সরাসরি রাফির সঙ্গে কথা বলতে চায়। এই বলে সে রাফির নাম ধরে ডাকতে থাকে আর চিৎকার করতে থাকে। রাফি তখন আসলে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে। প্রিয়াকে দেখে সে ভয়ে থরথর করে কাঁপছে। মনে মনে ভাবছে এ বুঝি ঘূর্ণিঝড়টা হয়ে গেল। তখনই রাফির আম্মু রাফিকে একটা ধমক দিয়ে বলে ওঠে, রাফি, এসব কি হচ্ছে এখানে? এ মেয়েটা এসব কি বলছে? রাফি তখন কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাফি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। এটা দেখে প্রিয়া দৌড়ে রাফির কাছে চলে যায় আর রাফির হাত দুটো ধরে বলতে থাকে। রাফি যেন সবার সামনে সত্য কথা বলে যায় এবং রাফি যেন সবার সামনে এটা বলে সে প্রিয়াকে ভালোবাসে, তার সম্পর্ক ছিল এবং আছে। কিন্তু রাফি কোনো কথাই বলে না, আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে। কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছে এখানে সত্য কথা বললেও বিপদ, আবার মিথ্যা কথা বললে তো মহা বিপদ। তাই এখানে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকাই ভালো। তখনই রাফির আম্মু সেখান থেকে এসে রাফির গালে বেশ কয়েকটা চোর বসিয়ে দিয়ে বলেন, ঠাস ঠাস। এই এই দিন দেখার জন্য আমি তোকে পেটে ধরেছিলাম, এইসব নাটক দেখার জন্য আমি তোকে মানুষ করেছিলাম। এই দুই হাতে কত কষ্ট করে তোকে মানুষ করেছি, আর এখন কি না তোর জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে। আমি ভাবতেই পারছি না, তোর বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে কি করবে। উনি তো এমনিতে হার্টের রুগী, তারপর কি হয় আল্লাহ জানে। তখনই প্রিয়া আবারও রাফিকে বলতে থাকে, দেখো রাফি, তুমি সব কিছু সবার সামনে খুলে বলো। তুমি ওদের সবাইকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। ওই মেয়েটার সঙ্গে বিয়েতে তোমার জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, অন্য কিছুই না। তুমি আমাকে ভালোবাসো আর আমার সঙ্গে থাকতে চাও। এই বলে প্রিয়া রাফির হাত ধরে ঝাঁকাতে শুরু করে রাফি কিছু বলার জন্য, কিন্তু রাফি তখনই চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর রাফি কিছু একটা চিন্তা করে তারপর প্রিয়াকে বলে, রিয়া প্লিজ তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য আমার সংসারে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না। রাফির মুখ থেকে এমন কথা শুনে প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কিছুই ভাবতে পারছে না রাফি কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছে আর এইসব কথাই বা কেন বলছে। প্রিয়া তখন রাফিকে বলে, রাফি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন একসঙ্গে থাকবো বলে প্রতিজ্ঞা করেছি। আমরা লিভ ইন সম্পর্কেও ছিলাম, আর এখন কিনা তুমি আমাকে এসব কথা বলছো? তখন রাফি প্রিয়াকে বলে, যা হবার তা হয়ে গেছে। অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অতীত আমাদের জীবনে শুধুমাত্র একটা অভিশাপ ছাড়া কিছুই না। অতীত ভুলে যেতে পারলেই জীবন সুন্দর। তখনই প্রিয়া চিৎকার দিয়ে বলে ওঠে, যখন বিয়ে করতে পারবে না, যখন ভালোবাসতে পারবে না, তাহলে সম্পর্কটাকে এতদূর নিয়ে যাওয়ার কি দরকার ছিল? কেন তুমি আমার শরীর ভোগ করেছো? এই দেখো, একদম ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না। তুমি নিজেই আমার কাছে নিজের সমস্ত কিছু মিলিয়ে দিচ্ছ। এখানে তুমি আমার একার দোষ কোথা থেকে দেখতে পাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি যদি নিজেরই চাই আমার কাছে না আসতে, তাহলে কি আমি তোমার শরীরের উপর আসক্ত হতাম নাকি? আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমায় ঠকিয়েছো। একটা কথা মনে রেখো, মানুষ কখনো কাউকে ঠকিয়ে সুখী হতে পারে না, তুমিও হবে না। আমার অভিশাপ তোমাদের উপর থেকে যাবে না, আর তুমি কি করে সুখে থাকো সেটাও আমি দেখে নিব। এই বলে প্রিয়া সেখান থেকে চলে গেল। এদিকে ততক্ষণ ধরে সম্পূর্ণ বিষয়টি নীরব দর্শকের মতো দেখে গেছে নেহা। সে কোনো কথাই বলেনি। প্রিয়া চলে যাওয়ার পর রাফির দিকে বলে নেহার কাছে সব কিছুর জন্য ক্ষমা চাওয়ার জন্য। তখনই পাশ থেকে নেহা বলতে থাকে, না আম্মু, সেরকম কিছুই করতে হবে না, কারণ আপনার ছেলে আমাকে সব চাইতে পারে না, আর এখন তো সেটা আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। তাই এই সংসার ছেড়ে যেতে আমাকে কোনো অজুহাত দেখাতে হবে না। যা সত্য তাই প্রকাশিত, আমি আপনার ছেলের সঙ্গে থাকছি না। কথাটা শুনে রাফির আম্মু বলতে থাকেন, নেহা যদি রাফির সঙ্গে না থাকে তাহলে রাফি তার বাবার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে, আর সে একজন সরকারি কর্মকর্তা। আর বাংলাদেশের নারীদের বিষয়টা কতটা প্রাধান্য দেওয়া হয় সেটা আমরা বাঙালি প্রত্যেকটা নাগরিকই খুব ভালো করে জানি। রাফি তার বউয়ের সঙ্গে ঝামেলা করেছে, এই বিষয়টা যদি তার ডিপার্টমেন্ট অবধি পৌঁছে যায় তাহলে তার চাকরির জায়গায় অপমানিত হওয়া তো খুবই সামান্য একটা বিষয়, চাকরিটাও চলে যেতে পারে। রাফি তার আম্মুর কথা শুনে বেশ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, আর তারপর নেহার সামনে চলে আসে। নেহার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে বলতে থাকে, প্লিজ সব কিছুর জন্য সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সঙ্গে আমি অন্যায় করেছি। এই বলে রাফি নেহার হাত দুটো ধরে বলতে থাকে,
আমার ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেটা আমার আগেই ফ্যামিলিকে সবাইকে জানানো উচিত ছিল। কিন্তু আমি পুলিশের চাকরি করি, ঠিক আছে, আমি প্রাপ্তবয়স্ক, সেটাও ঠিক আছে। আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পাই। বাবার মুখের উপর কথা বলার সাহস আমার কোনোদিন ছিল না, আর ভবিষ্যতেও হয়তো হবে না। তাই আমি কোনো কিছু ফ্যামিলির কাউকে না জানিয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাই। আর বিয়ের পর তোমার সঙ্গে যেগুলো করেছি সেগুলোর জন্য চাইলে তুমি ক্ষমা করতেও পারো আর নাও করতে পারো, কারণ তোমার সঙ্গে আমি বড্ড বেশি অন্যায় করে ফেলেছি। এই বলে রাফি তার হাত দুটো ধরে কান্না করতে থাকে। নেহা তখন হাত দুটো শক্ত করে ধরে বলে, দেখুন, আপনার কোনো ভুল নেই। আমার সঙ্গে যা কিছু করা হয়েছে সবটাই আমার ভাগ্যের দোষ। তা না হলে কেন আমার বাবা মা এইটুকুন বয়সে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে গেল? আর যদি এত তাড়াতাড়ি বিয়ে দিতে না চাইতো তাহলে তো আমার সঙ্গে এসব কিছুই হতো না। তুমি আর এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলে নিতে। আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, মানুষ মাত্রই তো ভুল করে। তুমি প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এই যে আমি আমার আম্মুর সামনে তোমাকে কথা দিচ্ছি, কখনোই তোমার চোখে আমি পানি আসতে দেব না। সারা জীবন আমি আমার ভালোবাসায় তোমায় আগলে রাখবো। হ্যাঁ বৌমা, তুমি আমার ছেলেটাকে একটাবার ক্ষমা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, এরকম ভুল যদি আমার ছেলে দ্বিতীয়বার কখনো করে তাহলে তোমাকে কিছুই বলতে হবে না। আমি সসম্মানে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। এই বলে রাফির আম্মু তখন সেখান থেকে চলে যান আর তাদের দুজনকে নিজেদের মতো একটু কথা বলতে দেন। নেহা তখনও চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। এটা দেখে রাফি আবারও নেহাকে বলতে থাকে, প্লিজ নেহা, কিছু একটা বলো। আপনি যাতে আপনার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত না হন তার জন্য এখন আমার সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে চাইছেন, তাই না? প্লিজ নেহা, যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও না। আমি তো তোমার স্বামী, না হয় একটু ভুল করেই ফেলেছি, তাই বলেছি তুমি আমাকে ক্ষমা করবে না। মানুষ ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু আপনি তো সবকিছু জেনে শুনে আমার সঙ্গে এরকম করেছেন। রাফি তখন আবারও নেহার হাত দুটো ধরে কান্না করতে করতে বলতে থাকে এই শেষবারের মতো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সে আর কখনোই এরকম করবে না। এখন থেকে নেহাকে সে খুব বেশি ভালোবাসবে, যত্নে রাখবে। এভাবেই চলে যায় বেশ কিছুক্ষণ সময়। নেহা তখন রাফিকে বলতে থাকে, আমার মাথাটা একটু ধরেছে, আমি রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে চাই। আমাকে একটু রুমে যাওয়ার জন্য হেল্প করবেন? এই কথা শুনে রাফি নেহার হাতটা ধরে একটু দাঁড় করায় আর তারপরেই পাজা কোলে তুলে নেয়। এটা দেখে নেহা বলতে থাকে তাকে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাফি নেহার কোনো কথাই শুনল না। একদম কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে আসলো আর তারপর রুমে গিয়ে খাটের উপরে বসিয়ে দিল। নেহার দুই কাঁধ ধরে নেহাকে বিছানায় শুয়ে দিয়ে তারপর নেহার উপর হয়ে রাফি বলতে থাকে, তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তারপর দুজনে একসঙ্গে বসে চা খাবো, তাহলেই মাথা ব্যথা কমে যাবে। নেহার দুই কাঁধ ধরে নেহাকে বিছানায় শুয়ে দিয়ে তারপর নেহার উপর হয়ে রাফি বলতে থাকে। রাফির এরকম ব্যবহারে নেহা অবাক না হয়ে পারে না। যে মানুষটা কিনা গতকালকেও তার উপর এত অমানসিক নির্যাতন চালিয়েছে, আর সেই মানুষটাই কিনা এখন তার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, এটা যেন তার মেনে নিতে কষ্ট হচ্ছে। তারপরও সে চুপচাপ খাটের উপরে শুয়ে রইল। এদিকে কিছুক্ষণের মধ্যেই রাফি চা বানিয়ে রুমে চলে আসে। রাফি চায়ের কাপটা টেবিলের উপর রেখে নেহাকে ধরে একটু বসিয়ে দেয়। তারপর দুজন মিলে একসঙ্গে বসে চা খায়। রাফির এরকম ব্যবহারে নেহার মনটা একটু ভালো লাগছে। এই প্রথমবার মনে হচ্ছে রাফি উপর থেকে রাগী হলেও ভিতর থেকে খুব ভালো মনের মানুষ। চা খাওয়া শেষ হলে রাফি নেহাকে উদ্দেশ্য করে বলতে থাকে, নেহা, তুমি আমাকে ক্ষমা করেছো তো? দেখুন, এখানে আপনার কোনো দোষ নেই। যা হয়েছে সেটা আমার ভাগ্যের জন্য হয়েছে, তাই আপনার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। তার মানে এখনো তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না? কেন করছো তুমি আমার সঙ্গে এরকম? আমি আবার আপনার সঙ্গে কি করলাম? এই যে বদলা নিচ্ছ। আমি কোনো বদলা নিচ্ছি না, যেটা সত্য সেটাই বলছি। আপনার উপর আমার কোনো রাগ অভিমান নেই। তাহলে বলো, আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মনে কোনো শান্তি পাবো না। এই বলে রাফি নেহার হাত ধরে বারবার রিকোয়েস্ট করতে থাকে নেহা যেন তাকে ক্ষমা করে দেয়। তারপর এক পর্যায়ে নেহা রাফিকে বলে সে রাফিকে ক্ষমা করে দিয়েছে। তখনই রাফি নেহাকে বলে, তাহলে ভালোবেসে একবার আমায় জড়িয়ে ধরো। কথাটা বলার কিছুক্ষণ পর নেহা রাফিকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর বলতে থাকে, তোমার সঙ্গে যা করেছি তো করেছি, তা আর কখনোই করব না। সারা জীবন তোমায় ভালোবাসে আগলে রাখবো, আর কখনো তোমার চোখের পানি বের হতে দিব না। এটার দায়িত্ব আমি নিলাম। এই বলে রাফি নেহার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর আস্তে আস্তে নেহাকে আবারও বিছানায় শুয়ে দেয়।
তারপর নেহার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। এদিকে বিছানায় শুয়ে নেহা কখন যে ঘুমিয়ে গেছে সেটার কোনো খেয়ালই নেই। এদিকে রাফি তখনও তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বারবার তার কপালে চুমু খাচ্ছে। এভাবেই চলে যায় প্রায় ঘন্টাখানিক সময়। এদিকে রাফির তো ঘুম চলে আসে। সেও নেহার পাশে বসে থেকেই সে ঘুমিয়ে পড়ে। নেহার যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা হয়ে আসছে। নেহা চোখ মিলে তাকিয়ে দেখে রাফি তার পাশে বসে বসে ঘুমোচ্ছে। তখনই নেহা আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে, কিন্তু তখনই তার মাথাটা ঘুরে যায়। তারপরও সে আস্তে আস্তে রাফিকে ডাক দেয়। এই যে শুনছেন, বিছানায় শুয়ে ঘুমান। নেহার কথায় রাফি ঘুম থেকে জেগে ওঠে আর তারপর বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। তারপর দেখতে দেখতে আরও 3 দিন সময় চলে গেল। ইতিমধ্যে নেহা মোটামুটি সুস্থ, তবে ওই যে কপালের ক্ষত জায়গাটা এখনো পুরোপুরি সারে নাই। আজ রাফি নেহাকে নিয়ে আবার ডক্টরের কাছে যাবে, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে যায়। তারপর নেহাকে রেডি করে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই তার আম্মু বলে, তুই সব কিছু ঠিকঠাক করতে পারবি তো, নাকি আমিও আসবো? রাফি তখন তার আম্মুকে বলতে থাকে তার আম্মুর তাদের সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে একাই সব কিছু সামলে নিতে পারবে। তাই তার আম্মু তাকে যেতে দেয়। দুজনে মিলে ডক্টরের কাছে চলে আসে। ডাক্তার তখন ব্যান্ডেজ খুলে দেয় আর তারপর বেশ কিছু ওষুধ লিখে দেয় আর নেহাকে কিছুদিন বিশ্রাম নিতে বলে। রাফি ডাক্তারের ফিস বুঝিয়ে দিয়ে নেহাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়। তখনই হঠাৎ করেই রাফি নেহাকে বলে ওঠে, নেহা, তুমি ফুচকা খেতে পছন্দ করো? ফুচকা তো আমার পছন্দের খাবার, আমি ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করি। তাহলে চলো আমরা দুজনে ফুচকা খেতে চাই, তারপর না হয় বাসায় ফিরে যাবে। ফুচকার কথা শুনে নেহাও সম্মতি জানায়, কারণ ফুচকা তার খুব পছন্দের একটা খাবার। তাই দুজন মিলে ফুচকা খেতে চলে গেল। ফুচকা খাওয়া শেষ হলে দুজন মিলে বাসায় চলে আসে। এরপর দেখতে দেখতে আরও বেশ কিছুদিন সময় চলে গেল। ইতিমধ্যে কয়েকবার নেহার আব্বু ফোন করেছে নেহা এবং রাফিকে তাদের বাড়ি থেকে একবার ঘুরে আসার জন্য, কিন্তু রাফি নেহাকে নিয়ে এই অবস্থায় নেহার বাবার বাড়িতে যেতে চাইছিল না, কারণ তার বাবার বাড়ির মানুষগুলো এগুলো দেখতে পেলে রাফির সম্পর্কে একটা খারাপ ধারণা জন্ম নেবে। আর রাফি চাইতো না তার সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করুক। নেহা এখন সুস্থ, তার কপালের দাগটাও প্রায় মুছে গেছে। এদিকে রাফি কয়েকদিন যাবৎ ডিউটিতে যাওয়া শুরু করেছে। সেদিন রাতের বেলা অফিস থেকে আসার সময় হাতে একটা শপিং ব্যাগ আর একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। শপিং ব্যাগ আর ফুলের তোড়াটা নেহার হাতে দিয়ে তারপর বলে, আজ রাতেই শাড়িটা পরবে, তোমাকে নিয়ে রাতের বেলায় চাঁদ দেখব। কিন্তু নেহা বলতে থাকে, আমি তো রাতের বেলায় বাইরে যেতে ভয় পাই, অন্ধকারে আমার খুব ভয় লাগে। এই কথা শুনে রাফি বেশ কিছুক্ষণ চুপ করে থাকে আর তারপর, ভয় পাওয়ার কিছুই নেই জান পাখি, আমি তো তোমার সঙ্গে আছি। আর তোমার এই স্বামীর উপর কি তোমার একটু ভরসা নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। এই বলে নেহা রাফির হাত থেকে দেওয়া শপিং ব্যাগ আর ফুলের তোড়াটা ড্রেসিং টেবিলের উপর রেখে রাফির ড্রেস চেঞ্জ করতে সহায়তা করে আর আলমারি থেকে তাকে ড্রেস এনে দেয় পরার জন্য। তারপর নেহা রাফিকে রুমে বসিয়ে রেখে কিচেনে চলে যায় রাফির জন্য চা বানিয়ে আনতে। কিছুক্ষণ পর চা বানিয়ে নিয়ে এসে দুজনের ব্যালকনিতে বসে চা খায় আর গল্প করে। রাতের খাবার খেয়ে সে আর নেহা সবেমাত্র বেডরুমে এসে বসেছে। রাফি বেডরুমে আসে। নেহা বসে আছে সেটা দেখে রাফি বলতে থাকে, তোমাকে না বললাম শাড়ি পরে রেডি হওয়ার জন্য? তোমাকে নিয়ে চাঁদ দেখতে যাব। আরে বাবা, এই তো সবে মাত্র খাবারটা খেয়ে আসলাম, একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় যাওয়া যাবে। আধা ঘন্টা? ঠিক আধা ঘন্টার মধ্যে রেডি হবে। অলরেডি রাত 9টা বেজে গেছে, তারপর আমি তোমাকে নিয়ে বের হব। এই বলে রাফি মোবাইলটা নিয়ে ফেসবুকে স্ক্রল করতে থাকে। এদিকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নেহা বিছানা থেকে উঠে শাড়ি পরে তৈরি হতে শুরু করে দেয়। রাত 10টার বেশি বেজে গেল। নেহার তৈরি হতে হতে এদিকে রাফি বারবার তাড়া দিচ্ছিল নেহাকে তাড়াতাড়ি করে তৈরি হওয়ার জন্য। ড্রেসিং টেবিলের সামনে বসে কপালে টিপ দিচ্ছিল। তখনই রাফি নেহার পিছনে এসে দাঁড়ায় আর নেহাকে বলে, তোমার চুলগুলো খোলা, এটা খোলা ছিল, তোমাকে অনেক সুন্দর লাগে। রাফির কথায় নেহা চুল খোলাই রাখে আর তারপর সাজগোজ কিছু শেষ করে ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ায়। তখনই রাফি প্রথমবার ভালোবাসার দৃষ্টিতে নেহার দিকে তাকায়। মেয়েটা সত্যি অনেক সুন্দর। রাফি নেহাকে একটা পিঙ্ক কালারের শাড়ি এনে দিয়েছে, সেই সঙ্গে ম্যাচিং করা কিছু কাচের চুড়ি, একটা কাজল, একটা টিপের পাতা আর এক সেট ঝুমকা। নেহা শাড়ির সঙ্গে এসব কিছু পরেছে আর এতে যেন এক অন্যরকম সুন্দর লাগছে। রাফি তখনই বলে ওঠে, আমি তো ঘরে সোনা রেখে লোহার পেছনে ছুটতে গেছিলাম। হয়েছে, আমাকে পাম দিতে হবে না। বিশ্বাস করো, আমি তোমাকে পাম দিচ্ছি না, যা সত্য তাই বলছি। এখন যাবে নাকি? এই বলে দুজন বাসার ছাদে চলে আসে।
দোলনায় বসে বসে দুজনে দোলনায় আর আকাশের চাঁদ দেখতে থাকে। তাদের দুজনকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে যেন তারা নতুন প্রেমিক প্রেমিকা। এই সবেমাত্র প্রেম শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ চুপচাপ নীরবতার সহিত কাটলেও হঠাৎ করে রাফি বলে ওঠে, জানো নেহা, আমি না বাচ্চা খুব পছন্দ করি, কিন্তু তুমি তো এখনো অনেক ছোট, সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তাই তোমাকে কিছু বলতে পারছি না। তাহলে কি আপনি বলছেন এখন আমি পড়াশোনা বাদ দিয়ে সংসার করব? তখন রাফি বলতে থাকে, আরে না, একদমই নয়। আমি অন্য সব ছেলেদের মতো নয় যে বউয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করব। তাছাড়া তুমি পড়াশোনায় যথেষ্ট ভালো স্টুডেন্ট, তাই আমি চাই আগে পড়াশোনাটা শেষ করো। যদি চাকরি করতে চাও তাও করতে পারো, তারপর না হয় বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করা যাবে। আমাকে তুমি আর 10টা পুরুষ মানুষের মতো মনে করবে না। এই বলে রাফি নেহাকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আর নেহার কানের কাছের চুলগুলো সরিয়ে দিয়ে তার ঘাড়ে মাথা রেখে বলতে থাকে, নেহা, তুমি সারা জীবন থাকবে তো আমার সঙ্গে? চলে গেলে যদি খুশি হন তাহলে তাই করব। তখনই রাফি বলতে থাকে, একদম ফাজলামো মার্কা কথাবার্তা বলবে না। তুমি চলে গেলে আমি খুশি হব কেন? তুমি আমার বিয়ে করা বউ। আমি তো চাই সারা জীবন তুমি আমার সঙ্গেই থাকো। তাছাড়া তোমার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার মনে হয় 7 জন্মের ভাগ্য যে আমি তোমাকে নিজের বউ করে পেয়েছি। হয়তো আগের জন্মে কোনো একটা ভালো কাজ করেছিলাম, তারই পুণ্যের ফল এটা। এই কথা শুনে নেহা বলতে থাকে, আমরা মুসলমান, আমরা আল্লাহই বিশ্বাসী। আল্লাহ আমাদের একবারই জন্ম দিয়েছেন আর একবারই মৃত্যু দেবেন। আমাদের পুনর্জন্ম বলতে কিছুই নেই। তারপরে চলতে থাকে তাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। দুজনে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে আর এদিকে দেখতে দেখতে রাত দ্বিপ্রহরের দিকে। তখনই রাফি বলে, সারা রাত কি এখানেই বসে থাকবে নাকি? আপনি তো আমাকে এখানে নিয়ে আসলেন। তখনই রাফি নেহাকে বলতে থাকে, দেখো, তুমি আর আমাকে এভাবে আপনি আপনি করে কথা বলো না। ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি আপনি শুনতে ভালো লাগে না। তুমি আমাকে তুমি করে কথা বলবে, কারণ ভালোবাসার মানুষের মুখে তুমি ডাকটাই সবচাইতে বেশি ভালো লাগে। এই কথা শুনে নেহা বলে, আপনি তো আমার চাইতে বয়সে বড়, তাহলে আমি আপনাকে তুমি করে ডাকবো কি করে? তারপর রাফি বলতে থাকে, আমি তোমার সাথে বয়সে বড় সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমার কি হই? আমার জামাই, বুঝতে পেরেছেন? জামাইকে সবাই নাম ধরে তুমি বলেই ডাকে, তাই এখন থেকে তুমিও আমাকে নাম ধরে তুমি বলেই ডাকবে। আমি পারবো না। না হলে কিন্তু আমি খুব রেগে যাব, আর আমি রেগে গেলে কি হবে সেটা কিন্তু তুমি বুঝতেই পারছো। ঠিক আছে, আপনাকে রেগে যেতে হবে না। এখন থেকে আমি আপনাকে তুমি বলেই ডাকবো। এটা বলতেই নেহা রাফিকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর নেহার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে ফিসফিস করে বলে, এই আমার না কষ্ট হচ্ছে। এই কথা শুনে নেহা অনেকটাই চমকে যায় আর তারপর বলতে থাকে, কেন? তোমার আবার কি হলো? কেন কষ্ট হচ্ছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? তখনই রাফি একটা শয়তানি মার্কা হাসি দিয়ে উঠে দাঁড়ায় আর তারপরেই নেহাকে টান দিয়ে পাজা কোলে তুলে নেয়। নেহা কিছুটা চমকে যায় আর তারপর বলতে থাকে, এই কি করছো তুমি? পড়ে যাবো তো। রাফি তখন নেহার কথার কোনো উত্তর দেয় না। নেহাকে নিয়ে এসে রুমের ভিতর চলে আসে আর তারপরে দরজাটা বন্ধ করে দেয়। নেহাকে কোল থেকে সোজা বিছানায় শুয়ে দেয়। নেহা শোয়া থেকে উঠে বসতে চাইলে রাফি তাকে আবারও বিছানায় শুয়ে দিয়ে তার উপর হয়ে শুয়ে বলতে থাকে, একদম ওঠার চেষ্টাও করবে না। কেন? কেন আবার কি? তুমি কি কিছুই বোঝো না নাকি? রাফির কথায় নেহা কিছুটা লজ্জা পেয়ে যায়। লজ্জা পেলে মেয়েদেরকে অসম্ভব রকম সুন্দরী লাগে। নেহাও তার ব্যতিক্রম নয়। লজ্জায় টমেটোর মতো লাল হয়ে যায় মুখটা। তখনই রাফি ওই লজ্জা মাখা মুখের গোলাপি ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর তারপরে ইচ্ছে মতো চুমু খেতে থাকে। এদিকে নেহাও রাফিকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে। দুজনের চাওয়া পাওয়া যেহেতু এক ছিল, তাই তাদের আর বেশি সময় পোহাতে হলো না। রাফি নেহার 2 ঠোঁটে কিস করতে থাকে, নেহাও রাফির সাথে রেসপন্স করতে থাকে। এভাবেই চলে যায় বেশ কিছু সময়। রাফি নেহার গলায় ঘাড়ে কিস করছে। নেহার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সারা ঘরে শুধু তাদের নিঃশ্বাসের শব্দই শোনা যাচ্ছে। তবে আজকে রাফির স্পর্শে কোনো হিংস্রতা নেই, আছে শুধুই ভালোবাসা। সেই ভালোবাসা প্রত্যেকটা মেয়ের চায়। রাফির ভালোবাসা পেয়ে নেহার নিজেকে আটকে রাখলো না। নিজের সমস্ত ভালোবাসা ও রাফিকে উজাড় করে দিল। রাফিকে মন থেকে নিজের কাছে টেনে নিল আর মুহূর্তের মধ্যেই দুজন ভালোবাসার অনন্ত সাগরে ডুবে গেল। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল।
গল্পটা কেমন হয়েছে নিশ্চয়ই একটা ছোট্ট কমেন্টে জানাবেন। আর সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।